আসসালামু আলাইকুম টু অল। I think এখানে আসলে viewers বা কেউ দেখে anyone is looking or viewing my video, I don't know, but actually I need to be online or on air for a few seconds at least or few minutes. uh, I deposit, I submitted, মানে আমি আমার পাসপোর্টের যেটা লাস্ট আপডেট সেটা হচ্ছে দিয়া গেলাম সেদিন পাসপোর্ট অফিসে। আম্মার সাথে হসপিটালে গেলাম, হসপিটাল থেকে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে ভদ্রলোক অসাধারণ একজন মানুষ। 6 তলা 6 ফ্লোরে 605 নম্বর উনি বসেন। তো 7 নম্বরে যে 7 তলায় যে বসেন উনিও ভালো। 4 তলাকে যে আমার বায়োমেট্রিক নিয়েছেন সে ওয়াজ অলসো এক্সেলেন্ট, মানে উইমেন অ্যান্ড লেডি অফিসার। তো যখন আমি ইয়াতে গেলাম 7 তলার দায়িত্বটা ছিল উনি জাস্ট এটা এডিট করে দিয়ে রিওয়ার্কটা কমপ্লিট করে, রিওয়ার্ডগুলো আর কি, রিকারেকশনটা কমপ্লিট করে উনি এটা সাবমিশন দিয়েছেন। তো ওটার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছিল। তো আমি যেদিন গেলাম লাস্ট সানডেতে যাওয়ার পরে স্ট্রেইট আমি 6 তলা, প্রথমে 7 তলায় যাবো, তো ওরা বললো যে না 6 তলায় যেন আমি একটু যোগাযোগ করি। তো 6 তলায় 605 নাম্বার রুমে আমি যখন আমি আই ডোন্ট নো হিজ নেম, দ্য অফিসার, look alike little bit Japanese or Korean or Chinese look, actually different look. আমাদের আদিবাসী যারা আছেন কক্সবাজার প্লাস চিটাগং হিল ট্র্যাক্টস এবং ময়মনসিংহের গারো উপজাতি, এরকম বিভিন্ন ডিফারেন্ট, ইভেন রংপুরেও আছে কিছু। তো এই আদি উপজাতি যে ওনাদের যে গ্রুপটা লেখাপড়া শিক্ষা একদম, ওরা যদিও যথেষ্ট ঢাকায় আসেন না, চাকমা প্লাস অনেকে, আই ডোন্ট থিঙ্ক সো হি ইজ ফ্রম চাকমা, আই থিঙ্ক হি ইজ এ মিক্সড অর টোটালি অ্যাকচুয়ালি উনি হয়তো মিক্সড অথবা এমনিতেই আমাদের মত মানে বাঙালি কিন্তু সামহাও, যেরকম আমার আমার খালা হেলেন আন্টি, আমার 4 নম্বর আন্টি কি আম্মা, নার্গিস আন্টি, স্নিগ্ধা আন্টি, রেস আন্টি, তারপরে হেলেন আন্টি। হেলেন আন্টি কিন্তু দেখলে কেউ মানে প্রথমে সবাই একটু ডাউটফুল হয়ে যাবে, যে দেখে ভাববে যে আন্টি বোধহয় জাপান থেকে বা চায়না থেকে বা কোরিয়ান কোনো লেডি, ওই রকম অনেকটা ফেস। অথচ আমার নানু বা নানা কারো ফেস কিন্তু আন্টির মতো না, বাট সামহাও আন্টি ওই লুকটা পেয়েছে, হয়তো বা পূর্বপুরুষ কেউ ছিল, মানে অনেক আমার ম্যাটার্নাল ব্লাড যেটা আর কি, আমার নানুর বাড়ির পুরো হেরিটে সম্পূর্ণ যে ঐতিহ্য, মানে পুরনো যারা পূর্বপুরুষ ছিলেন, বিফোর যারা পূর্বপুরুষ পূর্ব নারী এবার ওনারা খুব সম্ভবত কেউ একজন ছিলেন যিনি একটু এরকম চাইনিজদের মতো কিছু। আর বাকি সব যেরকম আমার চেহারা কিন্তু কোনো চাইনিজ কোনো ইফেক্ট নাই বা কিন্তু আমার খালাদের ভিতরে একমাত্র হেলেন আন্টির ভিতরে আছে। তো ওনারও ওরকম হতে পারে, অথবা উনি মোটেও কোনো উপজাতি থেকে আসা না। কোনো হেলেন আন্টিকে অনেকেই সন্দেহ করে যে উনি কি উপজাতি কিনা, বা চাইনিজ মিক্সড কী করে আসলো, চাইনিজ ব্লাড কীভাবে আসলো, বা ওই ধরনের জাপানিজ টাইপের, ওই ধরনের কোরিয়ান ও বা বাংলাদেশের যে উপজাতিরা ওই রকম কিছুটা কিছুটা আর কি। বাট সে সো ব্রাইট, আমি অনেক ফসা ছিলাম কিন্তু এখন তো আর নেই। তো হোয়াট এভার, ওখান থেকে যখন আমি দিলাম ওই ভদ্রলোক অসাধারণ, যেটা বলছিলাম ইজ লুক লাইক মাই হেলার অ্যান্ড লিটল বিট। তো উনি একদম পুরাটা দিয়ে দিলেন, অ্যাপ্রুভাল দিয়ে একদম প্রিন্টিংয়ে পাঠিয়ে দিলেন। বাট বেচারা উনি ভদ্রলোক অনেক দূর এগিয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে 3 দিন, সানডে মানডে মানডে অ্যান্ড টুইজডে অল ডে গন, এখন পর্যন্ত এটা প্রিন্ট আউট হয় নাই। তো আই থিঙ্ক আমার মনে হয়ে গেছে বা কিছু একটা, ওইটা হয়তো জাস্ট অফিসে চলেও আসছে, কিন্তু এটা অনলাইনে বলা হয়নি, হয়তো অনলাইনে এটা নোটিফাইড বা অনলাইনে দেওয়া হয়নি। তো আমি এখন আগামীকাল আবার আমাকে যেতে হবে ভোরবেলা, যে আই উইল সার্চ, কারণ আমাকে উনি বলে দিয়েছিলেন যে আমি মঙ্গলবার দিন যদি যাই আমি পেয়ে যাবো। তো আই থিঙ্ক হি ওয়াজ রাইট, কারণ হয়তো বা এরকমই হবে, কারণ সবসময় যে আমি যখন গিয়েছি সবই অ্যাপ্রুভাল ছিল, সবই ছিল, কিন্তু এটা অনলাইনে আসতে একটু দেরি হয়েছে। তা আমি যাওয়ার পরে সাথে সাথে এটা উনি আপডেট করে দিলেন, কারণ ওনারা যেটা ওখান থেকে আপগ্রেড করেন সেটা সাথে সাথে আসে না, যদি না ওটা মানে আমাদের যেটা রেগুলার অনলাইনে যেটা আপনার পাসপোর্ট পোর্টালে যেটা আপনাদের পোর্টাল যেটা ওখানে আপডেট হতে আবার একটু সময় লাগে, অফিসিয়াল আপডেট আর এটাতে
যদি ওখান থেকে কোনো অফিসার এটা আপগ্রেড না করে দেন তাহলে কিন্তু এটা আসবে না। তো ওইরকম কিছু একটা হয়তো হয়েছে। তো আমি এখন আগামীকাল সকালবেলা যাবো, বাসা ভাড়া আগে আমাকে যেতে হবে নয়াটল, আমার বাসা ভাড়া নিতে হবে প্রতি মাসের 13 তারিখে আমি আমার বাসা ভাড়া নিই। তারপরে আমার আলিকোতে যাওয়ার কথা, বাট আলিকো খুলে সে 10টায়, বাট আই ক্যানট ওয়েট বিকজ আমি 9টার ভিতরে চলে যাবো ওখানে 1-1.5 ঘন্টার ভিতরে দেখবো ইনশাল্লাহ। আই থিঙ্ক এটা কাজ হলে 1-1.5 ঘন্টার ভিতরেই হয়ে যাবে। যদি আমার পাসপোর্ট ওখানে আসতে আমার বিকাল লাগে, তখন আমি যখন 4টা পর্যন্ত থাকে, তো আবার ওখান থেকে এসে আলিকোতে জমা দিয়ে আমি আবার চলে যাবো হয়তো বা 11টা। আলিকো তো 10টার আগে খোলে না। তো আমি আগে পাসপোর্ট অফিসে যে ওটা আগে আমার প্রিন্টিং থেকে জাস্ট এটা প্রিন্ট হয়ে গেলেই এটা জাস্ট চলে আসবে। আমার ধারণা এটা প্রিন্ট হয়ে গেছে, এটা ওখানে প্রিন্ট হয়ে গেছে। ওটা জাস্ট মানে এখন অফিসে যেটা ওই আমাদের যেখানে ডেলিভারি দেয় 201 বা 2 নাম্বার, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, 103 নাম্বার গেট বা 5 নাম্বার গেট, খুব সম্ভবত 103 নাম্বার গেট। তো যে আমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে এবং ফাইন্ড আউট করার পর চেক আউট চেক আউট দিস যে আমার পাসপোর্টটা আসছে কিনা। আর যদি অনেক লম্বা লাইন থাকে তাহলে সেক্ষেত্রে আমি টোকেন নিয়ে টোকেনের স্টেটাস বুঝে সেভাবে আমি মেটলাইফে টাকা আমার লোন রিপেয়ার 77,000-এর মতো আমার লোন। তো সোয়েটার যে রিপেমেন্ট প্রতি মাসে প্রায় 7,000 টাকা আর 1,000 টাকা হচ্ছে আমার ডিপিএস এর পলিসি প্রিমিয়াম। এই দুটো আমি জমা দিতে যাই প্রতি মাসে এই 13 তারিখে। ফর দিস আমি আমাদের আমাদের বিল্ডিংয়ের অন্য ভাড়াটিয়ারা দেরি করে, আন্টিদের অন্য ভাড়াটিয়ারা, কিন্তু আমি অলওয়েজ 13-এ নিয়ে যাই। যেমন যতদিন লোন থাকবে আই হ্যাভ টু টেক দিস, কারণ দেরি হলে এখানে ইন্টারেস্ট আসে। এমনিতে আমি প্রতি পার ডে 25 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছি। তো সো অলমোস্ট সারা মাসে 750 টাকা 800 টাকার মতো চলে আসে। তো হোয়াট এভার, তাতে আমার কোনো অসুবিধা, এবং তাড়াতাড়ি আমার লোনটা যত রিডিউস হবে, নাম্বার যত রিডিউস হবে, তত আমার ইন্টারেস্ট লেভেলটা ব্যালেন্সে আসবে, এবং এমন স্টেট আসবে যাতে আমার ঠিক মতো আমি মানে এক্সেস টাকার ইয়েটা না আর কি ফেস করতে হয়। তো আর দেরি হয়ে গেলে হয় কি, মান্থলি তো আমার 750 টাকা করে আসে, সেটা হয়তো বা প্রতি মাসে আমার ওইভাবে চার্জ হচ্ছে না, কিন্তু টোটাল অ্যাট দ্য এন্ডে যেটা কিনা হয়তো আমি 2 মাস আগে দিতে পারতাম, শেষ হয়ে যেত, সেটা 2 মাস লেট হবে ফর দিস, নাথিং টু। আর আই এম নট স্যাড I'm not sad at all because actually Aliko they helped me a lot. আমাকে অনেক আমার মতো অনেক ইনশিওর্ড উইমেন অ্যান্ড মেন যারা আর কি আছি আমরা, তাদেরকে অনেক রকমের সাপোর্ট তারা দেন, ইনশিওরে মেডিকেয়ার সাপোর্ট এবং লটস অফ সাপোর্ট। উই আর রিয়েলি আর কি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, যেটাকে বলবো আর কি, বা ওয়েলনেস। তো হোয়াট এভার, তো এখন আল্লাহ আমি এখন খুব দোয়া করছি আগামীকাল যেন আমি পাসপোর্টটা হাতে পেয়ে যাই। পাসপোর্টটা হাতে পেয়ে গেলে আমি কিন্তু এখনই দেশের বাইরে ফ্লাই করবো না, বাট একটা চ্যাপ্টার আমার মোটামুটি হ্যান্ডেল শেষ হবে। তারপর আবার আমার সার্টিফিকেট এবং এনআইডিতে কিছু কারেকশান আছে, তো এটা শেষ হইলে আমার এনআইডিতে তেমন কিছুই কারেকশান না, আমার বর্তমান ঠিকানাটা অ্যাড করা নাই। এখন এখান থেকে আবার যখনই আমি শিফট করবো, এরপর থেকে আমি ঠিক করেছি বর্তমান ঠিকানা আমি চেঞ্জ করে দেবো, অথবা বর্তমান ঠিকানাটা আমি আমার 103 নয়াটলাটা দিয়ে দিতে পারি, অথবা আমি যেখানে থাকবো সেটাই আমি দিব। ধর আমি এই বাসাতে এখন আছি প্রমোট জাকির গার্ডেন 14/A/16, বাট এমন হতে পারে যে আমি এখান থেকে যদি শিফট হয়ে যাই, আমার ভাই শিফট করেন, বা আমার ভাই যদি অনেক বছর থাকে, আমি হয়তো 2025-26-এর দিকে এখান থেকে শিফট করার একটা প্ল্যান আছে। আমি যদি ইউনাইটেড স্টেটসে 2025 থেকে 26-এর ভিতরে যেতে পারি, আসার পরে আমি শিফট করবো। আর যদি যেতে নাও পারি, তাও আমার একটা শিফট মানে আমার বিজনেসের একটা স্টেটে নিয়ে এসে আমাকে শিফট করে ফেলতে হবে। তো আমি যদি শিফট করে এখান থেকে বাসা শিফট করি, তখন সেক্ষেত্রে কিন্তু আবার যেখানে যাবো, যে অ্যাড্রেস যাবো, সেটা আবার আমার এনআইডি থেকে শুরু করে সব জায়গায় আপডেট করে দিতে হবে। তো ওইটা আরেকটা কাজ আছে, সার্টিফিকেটের একটা ছোটো কারেকশন আছে, ছোটো না, মোটামুটি ভালো মতো বলতে আগে ঢাকা বোর্ডে ঠিক করতে হবে, তারপরে আমি কুমিল্লা বোর্ড থেকে ইন্টার করেছি, ওখান থেকে শেষ করতে হবে। দেন কুমিল্লা বানান কিন্তু CMILLA, কুমিল্লা বলতে অনেকে ডগের সাথে নিয়ে যায়, দিস ইজ ভেরি ব্যাড, বিকজ অ্যাকচুয়ালি কুকুর ইজ ভেরি নাইস প্রাণী, কিন্তু মানুষ আলাদা, কুকুর আলাদা। বরং মানুষের অ্যাটিটিউড কখনো কখনো কুকুর, বিড়াল বা যে কোনো পশুর চেয়েতেও ভয়ঙ্কর হয়ে যায় এবং অনেক বেশি ডেটোরেট করে। তো বিকজ অ্যাকচুয়ালি আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ, আমরা শ্রেষ্ঠ জাতি, মানে আল্লাহ তাআলার সৃষ্টি শ্রেষ্ঠ।
তো সো আমরা যখন আমাদের যখন কোনো ডেকোরেশন হয় তো তখন সেটা মানে পশু পাখির কিন্তু অ্যাকচুয়ালি বিচার নাই, ওরা দে উইল গো টু জান্নাত অ্যাট দি সেন্টার। যদি এটা নিয়ে কোরআন শরীফ অনেক কন্ট্রোভার্সি আছে, যে অনেক রকমের তর্ক বিতর্ক আছে যে ওদের কোনো পরকাল নেই, বাট আই ডোন্ট বিলিভ সো। আই থিঙ্ক দে উইল গো টু জান্নাত মোর দেন আস, মানে আমাদের থেকে অনেক আগে, বিফোর দেন আস। বিকজ আমরা হিউম্যান বিং, আল্লাহ আমাদের যেভাবে পাঠিয়েছেন আশরাফুল মাখলুক, একজন শ্রেষ্ঠ জাতি, অনেক সময় আমরা এটা মেনটেন করতে পারি, আসলে সম্ভব হয় না, কারণ আমরা এত সংখ্যায় বেশি, আর এত বুদ্ধি বেশি, আর এত বেশি ক্রিয়েটিভিটি আমাদের ভিতরে, এবং সবচেয়ে বড় কথা কম্পিটিশন। এই কম্পিটিশন বা প্রতিযোগিতা আমাদেরকে একদম মানে ড্যামেজ করে ফেলে, এবং কম্পিটিশন থেকে কিন্তু জেলাস প্রেশারটা আসে। জেলাস মাসে মানে কি অর্থ কিন্তু জুইশ না, জুইশ ইট ইজ ভেরি নাইস। আই থিঙ্ক জুইশ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইট ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা ধর্মেই ভালো মন্দ এবং সব কিছু আছে। এবং হিংসা বা জেলাস, এটা এটা সিনোনিম, সিমিলিয়ার ওয়ার্ড জুইশদের সাথে, বাট জুইশের ভিতরে অনেকে আছে যে মানে অনেক বেশি ভালো, কারণ ওরা কিন্তু সবচেয়ে প্রাচীন ধর্ম, এবং অ্যাট এ টাইম ওরা কিন্তু প্রেশারও সবচেয়ে বেশি, যদি সবচেয়ে বেশি এখন বোধহয় খ্রিস্টান ধর্ম সারা পৃথিবীতে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ধর্ম বলতে নাথিং ইজ এক্সিস্ট রাইট নাও। যেটা আছে কাগজে কলমে, তার থেকে বড় কথা হচ্ছে কাগজে কলমে না, আমাদের হলি বুকসে আছে, বা আমাদের যেটা পবিত্র গ্রন্থগুলাতে আছে, বাইবেলে আছে, সবচেয়ে বড় কথা আমাদের আল কোরআনে আছে, আমি যেটা মুসলিম, আমার ধর্মে আছে, তাওরায় আছে, তারপর হিন্দুদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আছে। কিন্তু বিষয় হচ্ছে, সবচেয়ে বিষয়টা যেটা, এটার অর্থ অনেক রকম হয়। তো তো এটা মানুষ হচ্ছে যে কোনো ক্রিয়েটিভ হোক বা কম্পিটিটিভ হোক বা একটু কমপ্লেক্সিভ হোক, মানুষকে যার যা নিজের মতো করে নেয়, এবং এইটাই মানুষের ডেটোরেশন অথবা তার সর্বশ্রেষ্ঠ অবস্থা থেকে সরানো কিছুটা চেঞ্জে চলে আসে। তখন মানুষ দেখা যায় যে যেটা প্রাণীকুলের ভিতরে নাই, দে নিড নট টু চেঞ্জ। তারা যেরকম ছিল, আল্লাহ তারা তাদেরকে যেভাবে পাঠিয়েছে স্টাডি স্টেট, তারা সেভাবেই, তাদের যতটুকু প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, যতটুকু তাদের বোঝা তারা ততটুকুই করবে, এবং আল্লাহ যখন দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাদের একদম সরাসরি জান্নাতে চলে যাবে। বাট উই হিউম্যান বিং ইজ ডিফারেন্ট। আর পরকালের যে আজাব বা সব কিছু সম্পর্কে যেটা বলে, ওটা নিয়ে আমি আসলে যথেষ্ট একমত নই। আমার কাছে মনে হয় যে আল্লাহ এত কঠিন হতে পারেন না। যদি আমাদের টেলিভিশন ছাড়লে, আমি যদি টেলিভিশন ছাড়ি, প্রথমেই সবসময় যে জিনিসগুলো প্রথমেই আসে আমাদের অনারেবল, মোস্ট রেসপেক্টেড আমাদের যে মৌলভী বা আমাদের যে ইসলামিক শিক্ষকরা, বিশেষ সব না, নট লাইক দ্যাট যে ইসলামিক কোনো ইউনিভার্সিটির লেকচার বা প্রফেসর না, যারা অ্যাকচুয়ালি আমাদের টেলিভিশনে যে আমাদের মৌলানা সাপোজ বয়তুল মোকাররমের বা বড় বড় মসজিদের, ইভেন তারা সৌদি থেকেও কিন্তু শিখে আসে, বা ইন্ডিয়া থেকেও বড় বড় মাদ্রাসা, ইন্ডিয়া থেকে সবচেয়ে বড় মাদ্রাসা, ওখান থেকেও তারা এডুকেটেড হয়ে আসেন। বাট তাদের কাছে যে প্রশ্নগুলো মানুষের থাকে, ওটা তার ধর্ম রিলেভেন্ট, অ্যাকচুয়ালি ধর্মটা আসছে না, মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য, মানুষকে টিকে থাকার জন্য, মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সবার সাথে মিলেমিশে থাকতে পারে, এবং কম্বাইনলি উইথ টিম ওয়ার্ক, সবাই মিলে যাতে একটা মানুষের অবস্থান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এবং এই বিষয়টা কিন্তু আগাগোড়া সব মানব জাতি, প্রত্যেকটা ধর্ম থেকে হোক, তাদের সোশ্যালি, তাদের সামাজিক অবস্থান থেকে হোক, বা যে কোনো অবস্থান থেকে তারা কিন্তু এটা মেনটেন করেছে এই পর্যন্ত। নাহলে কিন্তু আজকে মানব ইতিহাসের 10-15 হাজার বছর বা 20,000 বছর পরেও, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওয়েন স্টার্টেড, মানে হিউম্যান নেশন স্টার্টেড। এগুলো নিয়ে অনেক তর্ক আছে, সায়েন্টিস্টরা বলেন একটা, ধর্ম বলে একটা। তো আমি ধর্মীয় হিসাবটাই যদি ধরি, তাহলে 10 থেকে 15 হাজার বছর ধরা হয়, বা 20, ম্যাক্সিমাম 20,000 ইয়ার্স। বাট আমি যেরকমভাবে হিস্ট্রিতে পাই, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পূর্বপুরুষ ছিলেন আদম, হযরত নূহ আলাইহিসসালামের পূর্বপুরুষ ছিলেন আদম। তো আদম আলাইহিসসালামের যেটা পাই, তাতে আমার কাছে মনে হয় না যে 10,000 বছরের আগে মানুষ আসছে, প্রথম মানুষ, মানে সেইভাবে হিসাব করলে আর কি, বা আরেকটু বেশি হলে 15,000 বছর হতে পারে, আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি তখনকার স্টেজে মানুষের আয়ু কত ছিল, সামাজিক অবস্থা কী ছিল, কালচার কী ছিল, অ্যাটমসফিয়ার কী ছিল, নেচার কী ছিল, এগুলো তো সম্পূর্ণ তখনই বোঝা যায়। তো হোয়াট এভার মেবি দ্য স্টেটিস। তো এখন আমাদের যে স্টেজ, যে আমরা মানুষ, আমরা অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু মাঝে মাঝে আমরা শ্রেষ্ঠ অবস্থান থেকে ডেটোরেট করি, আমরা অবস্থায় থাকে না, ডেটোরেট হোক বা হাই স্টেটে কখনো কখনো বেশি ভালো হয়ে যায়, কখনো কখনো গ্রুপ ওয়ার্ক অনেক ভালো হয়, কখনো টিম ওয়ার্ক অনেক বেশি হয়ে যায়। তো বাট এবার যে কয়দিন বাঁচবো, অনেক বেশি অ্যানালিসিস করার ইচ্ছা নাই। আমি দোয়া করি আল্লাহ জানে সবাই সাথে আমাকে মিলেমিশে সুন্দরভাবে বাঁচার একটা অবস্থা সৃষ্টি করে, এবং আমার বিজনেসটা যাতে আমি সাকসেস হতে পারি, আমি যাতে অনেক টাকা পয়সা আর্ন করতে পারি, আর হিংসা থেকে যাতে বাঁচতে পারি। কিন্তু জুইশরা ভালো থাকুক, ওনারা অনেক বছর এক্সিস্ট করুক, এবং ওনারা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল জাতি, যদিও এটা খুব একটা বোঝা যায় না। তো জুইশই হোক,
মুসলিম হোক, আল্লাহ সবাইকে সাকসেস দিক, সবাই ভালো থাকুক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যার যার অবস্থান থেকে। বাট আমি যাতে কারো রোষে না করি, আমি যাতে কারো ইয়েটা না করি। এখন নতুন আরেকটা প্রবলেম হয়েছে আমার, আবার কিন্তু এই যেদিন আমি অ্যাপ্রুভালটা দিলাম, স্কয়ার হসপিটালে গেলাম, সেদিন আবার আমার নাকে হাড় আবার মেল্টেড শুরু হয়েছে খুব স্লোলি, এবং আমি বুঝতে পারছি না যে এই বিষয়টা আসলে কি। তো আমার ধারণা নাকের হাড় এবং মাসেল, যখন নাকের হাড় মেল্টেড হওয়া শুরু হয় তখন মাসেলের প্রেশার পড়ে এবং মাসেলটা একটু ফুলে যায়, যে আমি আগের এটা থেকে বুঝতে যাবে নাকের এটা একটু ফুলে গেছে, কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এই পাশটা ঠিক আছে, এই পাশটা ঠিক আছে, কিন্তু এই যে এই পাশটা ফুলে গেছে, এই যে এই পাশটা ফুলে গেছে। তো হোয়াট এভার, আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকে। এই মাসেল মেল্টিং হওয়া বা এটাকে অনেকে এমএলএম মার্কেটিং এর সাথে মিলাতে চায়। আই ডোন্ট থিঙ্ক সো। এমএলএম মার্কেটিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। যদি তাই হতো পৃথিবীতে কারোর হাড্ডি গুড্ডি নাক মুখ ঠিক থাকতো না, সব নষ্ট হয়ে যেত, কোনো কানেকশন নেই, টোটালি ডিফারেন্ট। আমাদের এমএলএম মার্কেটিং সবাইকে যার যার মতো করতে হবে, মার্কেটিং করতে হবে, কিন্তু কোনো কাটাকুটি এটার সাথে কোনো কানেকশন নেই, কোনো কাটাকুটি ডিলার আছে, কিন্তু ড্রিল অ্যান্ড ডিলার ইজ টোটালি ডিফারেন্ট ওয়ার্ড। যারা ব্রোকার, এজেন্ট বা ব্রোকার মানে এই না যে তারা শুধু ব্রেক করে, ওই ব্রেকেজ, আর যেরকম আমার মাথার হাড় গলে গেছে এবং এই জায়গাটা ব্রেকেজ হয়নি, কিন্তু দিস ইজ নট এ ব্রেকেজ, এটা টোটালি মেল্টেড হয়ে এখানে আমার কানের নকশা চেঞ্জ হয়ে গেছে, এটা টোটালি ডিফারেন্ট থিং। তো হোয়াট এভার, এখন আল্লাহ আমাদের যেই অবস্থাতেই নেই, যেই ইয়াতে রাখুক, সুস্থ রাখে, আমি যাতে সুস্থ থাকি, সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, সবাই সুস্থ থাকুক, আমিও ভালো থাকি, এবং আমি যাতে আমার পাসপোর্টটা পেয়ে যাই, আমার বিজনেস এক্সিকিউট করতে পারি। যদিও আমেরিকা যাইতে বা আমেরিকার ভিসা যদি আল্লাহ আল্লাহ করে পাই, সেই আমেরিকা যেতে আমার এখনও 2 থেকে 3 বছর টাইম লাগবে। আমি ভেবেছিলাম 2020 থেকে 4 থেকে 5 বছর, মানে আমি 2024-25-এর ভিতর যেতে পারবো, কিন্তু এখন দেখছি আরও 1 বছর বেশি লাগতে পারে, 2026 লেগে যেতে পারে, আই ডোন্ট নো। মানে I will try my best to go within 2025. Now Allah know. If it will not possible, then I will go to 2026 if Allah accept. And the most important thing is the nearest of Allah, American embassy যদি আমার ফরে থাকেন, আমার পক্ষে থাকেন, আর না হলে আর কিছু করার নেই। আশা করছি থাকবেন, এবং আমি মিডল ইস্টের এটাও আমি ছাড়বো না। মিডল ইস্ট থেকে আমার বিজনেসের একটা ইয়ে নিয়ে আসার ইচ্ছা, মিডল ইস্টের ইনভেস্টমেন্ট নিয়ে আসার ইচ্ছা। তো আল্লাহ এখন যেখান থেকে, কারণ আমেরিকাতে গেলাম হয়তো বা, কিন্তু ইনভেস্টররা অথবা ইন্টারেস্ট হলো না, সেক্ষেত্রে আমি মিডল ইস্টের ইনভেস্টর আমি আদার প্রেফার the investment or investor who will invest in my business from Middle East, the Arabian country, Muslim country or non-Muslim, whatever, because Israel is a non-Muslim, বাট ইসরায়েল কিন্তু আপনার মুসলিম কান্ট্রিগুলোর সাথে, কিন্তু আমি খেয়াল করেছি, আমি কিন্তু মক্কা শরীফের, কাবা শরীফের ওয়াজ রেগুলার করি, ওরা মিলেমিশে থাকে, এখানে তেমন কোনো আমি সাউন্ড পাই নাই যে ওদের ঝগড়া হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, বা ফাইটিং হচ্ছে, যেটা আমরা মিডিয়াতে দেখি। এগুলা আসলে দিস ইজ নট দ্য অরিজিনাল থিং, আই বিলিভ সো। তো হোয়াট এভার, সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকি, আমি যাতে পাসপোর্টটা আগামীকাল পেয়ে যাই এবং আমি ঠিক মতো আমার পুরো আমি শেষ করতে পারি, দায়িত্ব শেষ করতে পারি। আমার বিজনেস স্টার্ট কালকে 2টা লাস্ট দিন আমার কন্ট্রাক্টটা সাইন হয় নাই, যেটা আমি গিয়েছিলাম সোমবার দিন। তো ভাইয়া অনেক কিছু মেনে নিয়েছেন। এমএলএম আমি বলেছে যে শুধুমাত্র তার কোম্পানির জন্য হলে এমএলএম উনি আমার কারণ যেটা তার ল্যান্ড আমি সেল করবো, কারণ যদি এমএলএম উনি অ্যালাউ না করেন তাহলে আমি ওয়াই শুড আই গো ফর দিস। তো তার জন্য, কিন্তু আমার বিজনেসের জন্য আমি এমএলএম অবশ্যই যাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে কোনো কাটাকুটি বা কোনো ব্রেকারেজ বা কোনো ক্র্যাকার, এগুলা ক্র্যাশ, এসব কিছু কোনো রকমের অস্তিত্ব থাকবে না এবং হবে না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং বিজনেসে সবাই সাকসেস হবে এবং হাতে টাকা পয়সা পাবে। আমি যেটা ওখানে রফিকুজ্জামান দুলক ভাই, আমার ডিরেক্টর মার্কেটিং, তো ওনাকেও, ওনার ডিরেক্টর ফিন্যান্স, যে ওনাকে আমি একটা কথাই বলেছি যে আমার হাতে টাকা আসতে হবে, যেই আমি কমিশন হোক বা যেটা রেট হোক, যেটা আমার রেট, যেটা আমি চেয়েছি ওনাদের টোটাল রেট থেকে, সাপোজ ওনারা যদি পেলেন 40 লাখ, ওখান থেকে যেটা আমার রেট আসবে, বা 50 লাখ আমার রেট আসবে, অথবা এই বছর যদি সেল করি 2.5 লাখ টাকা পাবো, আর যদি 2025 থেকে সেল করি তাহলে পাবো হলে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা করে,
10 কাঠা হলে 10 লাখ, 3 কাঠা হলে 3 লাখ, 20 কাঠা হলে 20 লাখ। তো সো ওইটা যাতে সম্পূর্ণ হয়, এটাই আমার আর কি, যাতে আমি এই টাকাটা আমার হাতে এবং আমার অ্যাকাউন্টে আসতে হবে। আর আমি কোনো ইনস্টলমেন্টে যাচ্ছি না, আমি ওয়ান টাইম পেমেন্টে যাবো। তো সো আমার অ্যাকাউন্ট থেকে চার্জ হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু হি ক্লারিফাইড যে ওখানে এটা শুধুমাত্র দেওয়া আছে ইনস্টলমেন্টের ক্ষেত্রে। সাপোজ ইনস্টলমেন্টে কোনো ক্লায়েন্ট নিলেন, গ্রাহক নিলেন, কিন্তু পরবর্তীতে উনি এটা কন্টিনিউ করলেন না, তো সেক্ষেত্রে টাকাটা ওনাকে ফেরত দিতে হবে। তো সেই টাকাটা আমার এখান থেকে, তো ইনস্টলমেন্টে যাওয়া হচ্ছে না, এটাই হচ্ছে আর কি বিষয়। যেরকম আমি ম্যারিন সিটিতে আমি 65,000 টাকা পাই, এই টাকাটা আমাকে তাদের দিতে হবে, অথবা তাদের ল্যান্ড সেলের মাধ্যমে এটা আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, আমার টাকা আমাকে ব্যাক করে দিতে হবে বেস্ট। আর অথবা ওদেরকে টাকাটা আমাকে ক্যাশ রিফান্ড করে দিতে হবে। এখন এটা যদি রিফান্ড করে তাহলে সেক্ষেত্রে ওরা যেটা আর কি বুঝাতে চাচ্ছে যে পারভেজ কবির খান যে আমার মানে এটার পুরোটা হ্যান্ডেল করেছিলেন আমার এই ল্যান্ডের, তো ওনার অ্যাকাউন্ট থেকে, কিন্তু আমি তো ওনার অ্যাকাউন্ট থেকে যাবো, এটা কোম্পানি দিবে। এখন কোম্পানির দায়িত্ব পারভেজ কবির খান বা ওনার যে দায়িত্ব ছিলেন অন্যান্য যে মার্কেটিং আসিফ ভাই বা সামওয়ান সাম গ্রুপ, তাদের কাছ থেকে কিভাবে নেবে, কিন্তু সেটা তো আমার বিষয় না। আমি টাকা পাই ব্যালেন্স সিটিকে, আমি 65,000 টাকা দিয়েছি এবং তারা ডিসকন্টিনিউ করেছে, আমি ডিসকন্টিনিউ করিনি, আমার টাকা আমাকে দিতে হবে। আর অন্যান্য কোম্পানি যেগুলোর সাথে যাদের সাথেই আমি এখন কন্ট্রাক্টে যাবো, সেটা নর্থ সাউথ গ্রুপ হোক, সেটা আপনার ম্যারিন সিটি হোক, সেটা ম্যারিল্যান্ড সিটি হোক কেরানীগঞ্জে, তারপরে আপনার সেটা আপনার প্রাইম এসেট গ্রুপ হোক, আর যে কোনো গ্রুপই হোক, আমার যতগুলো গ্রুপের সাথে আমি কথা বলেছি এই পর্যন্ত, আবার নতুন একটা কোম্পানির সাথে কথা বলতেছি প্রবাসী পল্লী, এটা বোধ হয় ইংল্যান্ড বেস একটা কোম্পানি। তো হোয়াট এভার মিনস ইংল্যান্ড হোক, এটা ইউএস বাংলার সাথে আমি কথা বলতে যাবো, যেটা আমেরিকার সাথে, আবার আমেরিকান পূর্বাঞ্চল আমেরিকান সিটি, প্রত্যেকটা কোম্পানির সাথে আমি কথা বলবো। বাট সবার ক্ষেত্রে যেটা হবে যে আমি ইনস্টলমেন্টে যাবো না, আমি ওয়ান টাইম পেমেন্টের গ্রাফ নিয়ে আসবো, আই উইল নট গো ফর ইনস্টলমেন্ট। আর আমি যেটা ম্যারেজ সিটিকে টাকা দিয়েছি এটা অবশ্যই ওনাদেরকে আমার অ্যাডজাস্ট করে দিতে হবে। শান্ত আচ্ছা এখন এই মুহূর্তে শান্ত ভাইয়া, উনি হচ্ছেন ওখানকার সিআর হেড, তো ওনাকে যেটা কাজ করতে হবে আমার টাকাটা ওনাকে রিফান্ড করে দিতে হবে, আদারওয়াইজ 65,000 টাকা, যেটা আমি 8 বছর দিয়েছি 2015 থেকে 2022 পর্যন্ত, 2022 না এক্সপিরিয়েন্স 2021 পর্যন্ত দিয়েছি, এই টাকাটা আমাকে রিফান্ড করে দেবে। অথবা অথবা রিফান্ড যদি না করে দিতে পারে সেক্ষেত্রে তারা আমাকে দিয়ে দিবে, এটা আমাকে ল্যান্ড সেল করার সুযোগ দেবে, যে ল্যান্ডের বেনিফিট হোক বা সেটা লাভ হোক, সেখান থেকে কমিশন থেকে আমি আমার টাকাটা অ্যাডজাস্ট করে নেব। সেটা ওরা বলবে যে কোনো একটা ল্যান্ডের ইয়াতে আমাকে তারা 1 লাখ টাকা বেশি দেবে বা 80,000 টাকা বেশি দেবে বা 65,000 টাকা বেশি দেবে। তো সো ওইভাবে আমি এটা অ্যাডজাস্ট করে নেবো টুডে আর টুমরো, যে কোনো একটা তাদেরকে করতে হবে। বাট তারা কোনোভাবে আমার সাথে কোনো রকমের ইয়াতেই যাবে না, কমিটমেন্টে আসবে না, তাহলে তো এটা হবে না। আর এটা তো কোনো বিয়ে শাদী বা ব্যক্তিগত কোনো রিলেশনের বিষয় না, এটা সম্পূর্ণভাবে এটা এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যারেঞ্জমেন্ট। তো সো বিজনেসটা এটা সাকসেস হয়নি, আমি আমার ল্যান্ড ওখান থেকে সেল করার বিষয়ে ওনারা সাহায্য করেন নাই, প্রায় 45 মোর দেন প্লট ছিল যেটা আমার সেল করে দেওয়ার কথা ছিল, ও টাকা বেশি টাকা দিয়ে সেল করার কথা ছিল, বাট দে ডিডন্ট অ্যাগ্রি টু কন্টিনিউ উইথ মি। আমার মনে হয় তারা অন্য কোথাও সেল করবে অথবা অন্য কোনো রকমের। তো যেটাই হোক না কেন, এখন এই প্লটগুলো যদি আমি সেল করে দিতে পারি বা তারা আমাকে এক্সিস্টিং আরও প্লটের জন্য হেল্প করে, সেক্ষেত্রে আমি 65,000 টাকা ওনারা এটা লিখিতে দেবে, যেটা ওইভাবে ওনারা আমাকে অ্যাডজাস্ট করে দেবে। আদারওয়াইজ যেভাবে আমার কাছে সবগুলোর মানি রিসিপ্ট আছে, ওনারা আমার সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এইটার সাথে রিডিং পূর্বাচল সিটি যেটা আরপিসিএল, ওনাদের এটার সাথে কোনো কানেকশন নেই আসলে, দুটো সম্পূর্ণ আলাদা। তো এইটা আমার অ্যাকাউন্ট থেকে দেওয়ার, তো এটা সম্পূর্ণ একটা, আর ম্যারিন সিটিরটা আলাদা, দুটো আলাদা। এখন আমি ম্যারিন সিটির কাজটা আমি করছি না, পারভেজ কবির খানের কাজটা কিন্তু আমি করছি না। আমি যেটা করব সেটা হচ্ছে আমার নিজের বিজনেস, এবং আমি সম্পূর্ণ আমি ওনাদের এমপ্লয়ি, যে আমি কোনো একটা ওনাদের যে সেলস বা মার্কেটিংয়ের যে এমপ্লয়ি তাদের মতো করে কাজ করবো না, আমি সম্পূর্ণ আমার মতো ইন্ডিপেন্ডেন্টলি আমার কোম্পানি নিয়ে ল্যান্ডস অ্যান্ড প্রপার্টি বাজার্স লিমিটেড, এইটার সম্পূর্ণ এক্সপ্যান্ডিং, এবং এটার সম্পূর্ণ মানে আপস অ্যান্ড ডাউন হোয়াটএভার মেবি দেখে এটার আধুনিকায়ন, এটার মডার্ন স্টেট নিয়ে আসা, সম্পূর্ণ বেটার স্টেট নিয়ে আসা, একদম একটা লেভেলে, একটা ভালো লেভেলে নিয়ে আসা, এটার জন্য আমি চেষ্টা করে যাবো। আর দোয়া করেন যাতে আমার নাক এবং মুখে হাড় যাতে মেলচেপ না হওয়া শুরু হয়, আল্লাহ যাতে রক্ষা করে। ঠিক, আর আজ এই পর্যন্তই, আবার ইনশাল্লাহ মাওনিয়ার হবো, আবার ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে আমার কিছু ওয়ার্ড নিয়ে আবার আসবো ইনশাল্লাহ, আবার বলার জন্য।